শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন প্রায় 7:15। আজকে না আমার বাড়ির দিদি তাড়াতাড়ি কাজে চলে এসেছে। মানে আজকে আমার ঘুম ভেঙেছে ঠিক 6:30। মা তখন উঠেই দেখি দিদি বাসন মাজছে। মানে অনেক সকাল সকাল দিদি আজকে এসেছে। তো ভালোই হয়েছে, সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। তো আমারও যেগুলো ছিল উঠোন ঝাড় দেওয়া, চাতাল ধোয়া, সমস্ত কাজগুলো সেরে নিয়ে এই সবেমাত্র স্নান করে ঘরে উঠলাম। আর জানো তো, তোমাদের দাদাভাইয়ের তো গতকাল ফলহারিণী কালী পুজো ছিল। তো প্রথমে তো এক জায়গায় ছিল, সেটা ছোট্ট পুজো, মানে বৈশাখ মাসেই তারা পুজোটা করে নিয়েছে। কিন্তু যেহেতু আজকের দিনে মানে গতকালের দিনেই তারা পুজোটা করতো, সেই কারণে গতকালও ছোট্ট করে একটু পুজো করে নিল, জল মিষ্টি দেওয়া আর কি যাকে বলে। তো সেখানে গিয়েছিল। তারপর সেখান থেকে ঘুরে এসে 8টার সময় প্রতি বছর যেখানে ফলহারিণী কালী পুজো করে সেইখানে পুজো করতে গিয়েছিল। এবং সেই পুজোটা যেহেতু সারা রাত্রি হয়, ওই যে বললাম সারা রাত আর ফিরবে না, তো ফিরলো ঠিক তখন বাজে 3:45। আর আমার ঘড়িতে না অ্যালার্ম দেওয়া থাকে 3:45। প্রতিদিন আমার 3:45তেই ঘুম ভাঙে, কারণ ওই টাইমে উঠে আমি আবার চেঞ্জ করে তোমাদের দাদাভাইকে চা করে দিই, একটু ঘরটা ঝাঁটিয়ে দিই, যেহেতু বেরোই সকালবেলায়, মানে একটু জাস্ট বারুন দিয়ে এদিক ওদিক করে দিই আর কি, ধরে জল দিই। তো সেইগুলো করলাম। ওদিকে তোমাদের দাদাভাই এসেই তো একদম সাবান টাবান মেখে স্নান করে নিল, যেহেতু হোমযজ্ঞ করেছে। আর ও যখনই পুজো আর্চা করে আসুক, বা মানে যেহেতু হোমযজ্ঞ করে তো ভীষণ ঘেমে যায়। শীতকালটা একরকম, শীতকালে এসে স্নান করতে লাগে না, কিন্তু এই গরমে স্নান না করলে না একেবারেই মানে সারাদিন আর ভালো যাবে না। সেই কারণে এসে আগে স্নানটা করে নিল একদম সাবান টাবান মেখে। তো তারপরে আমি চা করে দিলাম, চা খেয়ে নিয়ে সোজা কাজে। গতকালই বলে রেখেছিল যদি আমি 4টের মধ্যে ফিরতে পারি তাহলে আমি আবার 5টায় কাজে চলে যাব। আড়তে তোমরা তো জানো যে তোমাদের দাদাভাই আলুর আড়তে কাজ করে, তো সেইখানে সকাল সকালই যেতে হয়, ভোরবেলায় যেতে হয় 5টার মধ্যে, মোটামুটি 5:10-এর মধ্যে মোটামুটি। তো সেইখানে চলে গেছে। হাজার বারণ করলেও শোনে না। আমি বারণ করি, বাবা বারণ করে, মা বারণ করে, কারোর বারণই শোনে না। এক জায়গার থেকে দেখো কালকে সারাটা দিন না খাওয়া সেই মানুষটার এসে 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়ে আবার চলে গেল কাজে। তো আজকে সকালবেলায় না ভাত খাবে না, যেহেতু রাত্রে ঘুমোয়নি, কালকে সারাদিন পরিশ্রম হয়েছে। আজ সকালে যদি আমি ভাত দিই, ওই ভাত খাওয়ার পরেই একদম ঘুমিয়ে পড়বে। সেই কারণে আজকে সকালবেলা ওকে রুটিই দেবো। মিষ্টি রয়েছে, আম রয়েছে, রুটি দিলে রুটিটা খেলে ঘুমটা পাবে না। আগে না প্রথম যখন এরকম পুজোয় যেত আমি বুঝতে পারতাম না, আমি ভাত করে রাখতাম আর একটু বকাই খেতাম, কারণ ও আমাকে কোনো সময় বলে রাখিনি যে তুমি ভাত করো না, রুটি করে রেখো। তো একটু বকা খেতাম প্রথম 2-1 দিন, এমন হয়েছে। তারপর এখন তো বুঝে গেছি, আর এখন অনেক বছরের সংসার, প্রায় 22 বছর হয়ে গেল। এখন সমস্তটা জানি যে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না, অনেক বকবক করলাম। সকাল তো হলো, কাজকর্ম শুরু হলো, দিন শুরু হলো। তো সারাটা দিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভোরবেলায় যখন তোমাদের দাদাভাই ফিরলো তখন এই মিষ্টি প্রসাদ সাথে করেই নিয়ে এসেছিলো, কিন্তু এইগুলো কি বলো তো, আমার রাত্রেবেলায় মানে ভোরবেলায় তখন আর তুলে রাখা হয়নি, ওই এমনিই রেখে দিয়েছিলাম। আর এই এখন এগুলোকে ভাবছি এই কন্টেনারের মধ্যে রেখে দিই। প্লাস্টিকের থেকে বারবার বের করে দিতেও অসুবিধে হয়, সেই কারণে এই কোটোর মধ্যে রেখে দিলে না বেশ, যখন যাকে দেবো এর থেকে বের করে নিয়ে দেওয়া যেতে পারে, এটা বেশ সুবিধা। আর এই প্লাস্টিকের কোটোগুলো না ভীষণ ভালো, ফুড গ্রেড। তো সেই কারণেই আর কি এই কোটোর মধ্যে করেই ফ্রিজে রেখে দিলাম। আর জানো তো আমার না এরকম ফ্রিজে রাখা রসগোল্লা খেতে কী যে ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে। শুধু রসগোল্লা বলে নয়, পান্তুয়া হলেও চলবে, মানে বেশ ভালো লাগে। আর এই প্রসাদটা রাখা থাকুক, পরে এই প্রসাদটা সবাইকে দিয়ে নেব, আমিও খেয়ে নেব। আর এই বাসনগুলো সমস্ত দিদি মেজে দিয়ে গেছে। আজকে তো সকাল সকালই মাজা ঘষা হয়েছে। আর দেখলাম কি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই কারণে একেবারে ঝুড়ি শুদ্ধ তুলে নিয়ে চলে এসেছি। এবছর নাকি বর্ষা খুব তাড়াতাড়ি এসেছে। প্রতিটা বছর কিন্তু এরকমটা হয় না। জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম থাকে,
ঠিক এখন যেরকম ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারটা সত্যিই কিন্তু আমি জ্যৈষ্ঠ মাসে এর আগে কখনো দেখিনি। ভীষণ গরম পড়ে জ্যৈষ্ঠ মাসে, মানে আর এই গরম পড়া নিয়ে আমার তো ভীষণ চিন্তা ছিল যে কি করে জানি না এবছরের গরমটা আমি সামলাবো, কারণ গত বছর গরমে ভীষণ কষ্ট পেয়েছি। তো যাই হোক, এবছর দেখলাম যাকগে ভালোই যাচ্ছে। এখন প্রায় দিনই মানে বৃষ্টি এবেলা না হলেও ওবেলা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে। আর এদিকে দেখো আজকে রুটির জন্য একটু ছোলার ডালই রান্না করে নিয়েছি। আর আজকে হয়েছে কি, ছোলার ডালটা প্রথমে 4-5টা সিটি দিলাম, কিছুতেই সেদ্ধ হচ্ছিল না। তারপরে খাওয়া সোডা দিয়ে আরও 2-3টে সিটি যেই না দিয়েছি, একেবারে দেখি মানে ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো যা হয়েছে হোক গে, ওই রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আর এদিকে সবজিপাতি কিছুটা গুছিয়ে নিয়েছি, আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না। ওদিকে পটল ভাজবো, আর এদিকে পটল আলুর একটা নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তরকারি করবো, তার সাথে দেখি আজকে কি ডাল করা যায়। আর এই দিকটাতে ঘ্যাটকোল পাতা ধুয়ে রেখে দিয়েছি। এটা মানে করব করে করাই হচ্ছিল না, আগের দিন তো ফ্রিজে তুলে রেখেছিলাম, আজকে বের করে নিয়েছি। আমি তো ভেবেছিলাম হয়তো ভেজা মানে পাতাগুলো ধুয়ে নিয়ে ফ্রিজে রাখছি, কি জানি নষ্ট না হয়ে যায়। তো দেখলাম যাকে ভালোই রয়েছে, তো সেটাকে বের করে রেখে দিয়েছি, সেদ্ধ করে বেটে নেব। আর নিরামিষ করে যেমন আমি করি, মানে আমার শাশুড়ি মা যেরকমটা শিখিয়েছেন ঠিক তেমনভাবেই আর কি করব। আর এদিকে দেখো রুটি করছি, সবাই এসে গেছে, মানে তোমাদের দাদাভাই এসে গেছে, ওদিকে সবার রুটি একসাথেই আর কি সেঁকে নিচ্ছি। সেই পরশুদিন রাত্রে তোমাদের দাদাভাই যা খাবার খেয়েছে, গতকাল থেকে একেবারেই না খাওয়া, ওই মাঝে মধ্যে একটু চা আর একটু শরবত। আর এই যে এখন এতক্ষণ বাদে এবার রুটি, ছোলার ডাল আর মিষ্টি দিয়ে খেতে দিচ্ছি। আর এই যে আমার বাবানের দই এসেছে, দই দিয়ে ও রুটি খাবে। এই মঙ্গলবার আর শনিবারটা ওর দই লাগেই, কারণ ও এই দিনটাতে মানে রুটি খায়, অন্যান্য দিন যেহেতু ভাত খায়, ডিম সেদ্ধ খায়। আর আজকের দিনে যেহেতু ডিম সেদ্ধ খেতে পারবে না, সেই কারণে ও ভাতও খায় না, তাই ওকে ওই রুটি আর দই দিয়ে দিতে হয়। সকালের জলখাবার খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। আর এদিকে দুপুরে রান্না বসিয়েছি। আজকে না ডাল করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো ডাল আর করতে হবে না, পটলের তরকারিটা একটু জুতসই করে করো, আর তার সাথে এই ঘ্যাটকোল পাতা বাটা করো, ব্যাস আর কিছু করতে হবে না। তো আমিও ভাবলাম ঠিক আছে চলো, একবেলার যখন রান্না, মানে শুধু দুপুরবেলাতেই ভাত খাওয়া হবে, সেই কারণে ভাবলাম তাহলে ওই পটলের তরকারি আর এইটাই হোক, বরঞ্চ রাত্রে তো আবার রুটি হবে। আর এদিকে ঘ্যাটকোলের পাতাগুলোকে না একটু ছোট ছোট করে টুকরো করে তবে সেদ্ধ করছি। আমি দেখেছি গোটা পাতা যদি সেদ্ধ করি তারপর মিক্সিতে ওইভাবেই যদি দিই, তাহলে না ওই বাটতে একটু অসুবিধা হয়ে যায়। আর এরকম ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে তারপর যদি মিক্সিতে ঘোরানো হয়, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণেই কাঁচি দিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে তারপর সেদ্ধ হয়ে বসাচ্ছি। আমি আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে একটা শর্ট ভিডিও, যাতে যখন আমি ওই ঘ্যাটকোলের পাতাগুলো কোচাচ্ছিলাম আর তখন বলছিলাম যে মানে একটা শর্ট ভিডিও আর কি পোস্ট করেছি, আর বলছি না আমি সেটা। তো সেটা দেখে মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে কথাটা ঠিক বলেছো, কিন্তু এটা এরকম কথা এর আগে তোমার মুখে শুনিনি। সত্যি মানে তোমার কমেন্টটা পেয়ে না সত্যি আমার না ভীষণ লজ্জা বোধ হচ্ছিল আর কি। মানে এরকম ধরনের কথাবার্তা সত্যিই আমি তো কখনো বলি না, কিন্তু বিশ্বাস করো দিদিভাই, আমি না একটা মজার ছলেই আর কি ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম। আমি কখনো এইভাবেও ভেবে দেখিনি যে সত্যিই তো এই ব্যাপারটা তো আমার সাথে যায় না। তো একটা মজার ছলেই সত্যিই আমি বানিয়েছি, কিছু মনে করো না দিদি। আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো, কারণ যেটা তোমরা পছন্দ করবে না, যেটা তোমরা ভালোবাসবে না, এবং যেটা আমার ইমেজের বিপরীতে যাবে, সেই ভিডিও আমি কখনোই আমার চ্যানেলে রাখবো না। আমার কাছে সবথেকে বড় হলো আমার পরিবারের সদস্যরা, যাদেরকে আমি প্রতিনিয়ত বলি যে আমার পরিবার, আমার পরিবারের সদস্য, এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটাও তো আমাকে দেখতে হবে। আমি এমন কিছু করতে পারি না যেটা তাদের ভালো লাগবে না, তো সেই জিনিসটা আমি কখনোই করব না। আর কোনো কিছু ভুল করলে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়াটাও আমার মনে হয় ভীষণ জরুরি। তবেই তো আমরা একই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হতে পারবো। আর আশা করি আমার কাছ থেকে কোনো দিনও এই টাইপের কোনো ভিডিও তোমরা পাবে না। তো এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে, আর বাবানের একটু খিদে পেয়েছে, কারণ বাবান আজকে না একটু সকাল সকালই খেয়ে নিয়েছিল। বাবানের এখন পড়া রয়েছে, তো ওকে পড়তে দিতে যাব। তো ভাবলাম খিদে যখন পেয়েছে তাহলে কলা আর দুধ আর মুসলি দিয়ে ওকে এখন খেতে দিয়ে নিচ্ছি। পড়া থেকে ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে যাবে।
যদি 2-2:30 নাগাদ খেত তাহলে কোনো অসুবিধা হতো না, কিন্তু যেহেতু প্রায় 1টা নাগাদ খেয়েছে অনেকক্ষণ আগেই, তাই খিদে তো স্বাভাবিক, পেয়ে তো যাবেই। তো এখন বাজে ঠিক 2:45, আর বাবানের আজকে 3টে থেকে পড়া রয়েছে, তো আগেই খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে সবারই। আর এবার বাবানকে দিয়ে আসি। সকাল থেকেই ওয়েদারটা বেশ নরম ছিল, মেঘলা ছিল, কিন্তু এই মুহূর্তে এত রোদ। আমি জানি না আমার সাথে সূর্যদেবতার কোনো শত্রুতা আছে কিনা। আমি যখনই রাস্তায় বেরোই তখনই ঠিক এইভাবে প্রখর রোদে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় যাকে বলে। তো ছাতা নিয়েও না যেন রোদের তাপটা কিছুতেই মানতে চাইছে না, ভীষণই কষ্ট হচ্ছে গরমে। তো ওদিকে বাবানকে তো দিয়ে এসেছি, এবার চটপট বাড়িতে যাই, কিছু ভিডিও এডিটের কাজ রয়েছে, তারপর তোমাদের দাদাভাইও চলে আসবে, ওকে খেতে দিয়ে নিয়ে আবার খানিক বাদে বাবানকে নিতেও আসতে হবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর যারা নতুন রয়েছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথবা লাইক করো না, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর এই যে চলে আসলো বৃষ্টি, বাবানকে নিয়ে এসেছি পড়ার থেকে, তারপরেই ঠিক এরকম বৃষ্টি শুরু, মানে আরেকটু দেরি করলেই আর কি দুজন মিলেই বৃষ্টিতে ভিজে যেতাম। তো ভালো লাগে এরকম বৃষ্টির দিনগুলো, ভালো লাগে, মানে কাজকর্ম সব হয়ে যাবে, শুধু বসে বসে জানলার ধারে বৃষ্টি দেখব, তখন ভালো লাগে। কিন্তু জানো তো একটুকু ভালো লাগে না যখন কাজের সময় বৃষ্টিটা হয়, ওই ভিজে ভিজে কাজকর্ম করো, তখন একটু বিরক্তই লাগে। যেহেতু আমার ঘরের মধ্যে সব কিছু নয়, আমার বাইরেই সব কিছু, সেই কারণে কিন্তু আমার একটু অসুবিধে হয়েই যায়। তো যাই হোক, এখন এদিকটাতে চা বসিয়ে নিয়েছি, চলো চা করে নিই। বাবানের সাথে ওর দাদানের কখন যে কথা হয়েছে জানি না, বাবানকে বলেছে ডালপুরি কিনে দিয়ে যাবে। তো সন্ধ্যেবেলাতেই বাবান পড়া থেকে আসার পরপরই বাবা ডালপুরি তরকারি কিনে দিয়ে গেছে। তো বাবানের এদিকে খাওয়া হয়ে গেছে, আর এখানে বাকি রয়েছে আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য, তো সেটা এখানে রেখে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই যে কি ঘুমোচ্ছে কি বলবো, ঘর একদম অন্ধকার। বাবান তো গাছকে ঘরে পড়তে বসতেই পারিনি, বারান্দায় বসে পড়ছে। আর এদিকে প্রায় এখন 9টা বাজে, আমি এদিকে আটা মেখে নিচ্ছি, রাত্রে রুটি করব। আর ওদিকে তো আলু পটলের তরকারি আছে, আম আছে, মিষ্টি বোঁদে সব কিছু আছে, তো সব দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমি আর বাবান দুজন মিলে চা খেয়ে নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে চা খায়নি। আমি তো 2 কাপ চা বসিয়েছিলাম, আমি জানি তোমাদের দাদাভাই খাবে, সে ডেকে ডেকে হয়রান, কিছুতেই সে ওঠে না, তো তাকে আর ডাকার চেষ্টাও করিনি। তো এদিকে ওর যে চাটা সেটা বাবানকে দিয়েছিলাম, যে 2টো বিস্কুট দিয়ে খেয়ে পড়তে বসে যা। তো এদিকটাতে চলো চটপট এবার আটা মেখে নিই, দিয়ে রুটি করে তারপর একবারে বরঞ্চ তোমাদের দাদাভাইকে ডেকে নেব। অনেক দিন আগে আমার একটি বোন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি রুটি করো, এত সুন্দর তোমার রুটি, দেখলেই যেন মনে হয় যে খুব ভালো রুটিগুলো হয়, আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফোলে, তুমি কিভাবে মানে রুটি করো তার পুরো প্রসেসটা আমাকে একবার দেখিও তো। তো পুরো প্রসেসটা আর দেখাচ্ছি না, আমি তোমাকে বলেই দিচ্ছি যে আটাটাকে না খুব সুন্দর করে মাখতে হয়, বেশ সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হয়। খুব বেশি জল দিয়ে নরম করে মাখলে না আটা কিন্তু মানে রুটিটা খুব একটা ভালো হয় না, আবার শক্ত করে মাখলেও ভালো হয় না। মানে এমন সুন্দর করে মাখতে হবে একদম মিডিয়াম থাকবে, না খুব জলো জলো আবার না খুব শক্ত। তো তেমন করেই আমি মেখে নিয়েছি। আর দেখো গোল্লা পাকিয়ে খানিকটা রেস্টের জন্য কিন্তু রেখে দিয়েছি। ময়দা বলো মানে রুটির আটা বলো, যদি মেখে খানিকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রুটি লুচি পরোটা সবই ভীষণ ভালো লাগে খেতে। তো ওখানে আমি রেখে দিয়ে এদিকে চায়ের বাসন কোসনগুলো সমস্ত মেজে ঘষে উপর করে নিলাম, এইবার রুটি করে নেব। আর আরও একটা বিষয়, সেটা হলো যখন রুটিটা বেলা হয় তখন যদি রুটির মধ্যে ভাঁজ পড়ে যায়, সেই রুটি কিন্তু হাজার চেষ্টা করেও তুমি ফোলাতে পারবে না। আবার যখন চাটুতে সেঁকবে তখন যদি খুব বেশি কোনো পিঠ সেঁকা হয়ে যায় তখনও কিন্তু হাজার চেষ্টা করেও তুমি রুটিটা ফোলাতে পারবে না। সেই কারণে একদম প্রথম থেকে পুরো প্রসিডিওরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ভালোবেসে যত্ন সহকারে করতে হবে, তাহলে একদম আমার মতন রুটি করতে পারবে। ঠিক আছে চলো, অনেক জ্ঞান দিয়ে নিলাম। তো এদিকে চটপট রুটিটা করে নিয়ে সবাইকে খেতে দিয়ে নিই। আর বাবান রাত্রে রুটি খাবে না, বাবান ভাত খাবে সেটাই বলেছে, তো বাবানের জন্য আবার কিছু মিছু করে দিতে হবে।
বাবানকে এক কথায় সয়াবিনের পোকা বলা যেতে পারে। মানে কাঁচা সয়াবিন থেকে, সেদ্ধ সয়াবিন থেকে, এই রকম তরকারি সয়াবিন অথবা ভাজা সয়াবিন সবই খেতেও ভীষণ ভালোবাসে। সেই কারণে যখনই আমি সয়াবিন রান্না করি না কেন, কাঁচা অবস্থায় একবার খাবে, ভাজা অবস্থায় একবার খাবে, সেদ্ধ অবস্থায় খাবে, মানে এই রকম আর কি। ভীষণ ভালোবাসে সয়াবিন খেতে। আর এরকম নিরামিষ দিনগুলোতে না ওকে করে দিতে হয় এই রকম সয়াবিনের পকোড়া। মানে অল্প একটু বেসনের মধ্যে একটু লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে দিতে হবে। আর ঘি দিয়ে ভাত মেখে পাশে ওই সয়াবিনের পকোড়া নিয়ে দিব্য সোনামুখ করে আমার ছেলেটা খেয়ে নেয়। খাওয়া দাওয়া নিয়ে ছোটোর থেকেই কোনো দিনই আমার বাবান খুব একটা যে জ্বালায় তেমনটা নয়, ভীষণ সাধারণ খাওয়া দাওয়া। তবে একটু ডিমটা বেশি ভালোবাসে আর কি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। ওদিকে বাবান আর বাবানের বাবা বাইরে যে বিছানাটা সেইখানে ঘুমোচ্ছে। আসলে ঘরে ভীষণ গরম লাগে ওদের, আর সবাই মিলে একসাথে ঘরে ঘুমোতে পারি না। সেই কারণে বাবানের বাবা তো বাইরেই এই গরমের সময়টাতে ঘুমোয়। এখন দেখছি বাবানও বেশ কিছুদিন ধরে ওর বাবার কাছে গিয়ে ঘুমোচ্ছে। আসলে বাইরে না হাওয়া বাতাসটা খেলে আর অতটা মানে দমবন্ধ গরমটা যেটা ঘরে লাগে সেটা কিন্তু বাইরে লাগে না। সেই কারণে বাবা ছেলে আমাকে ঘরে একা রেখে দুজন মিলে বাইরে গিয়ে ঘুমোয়। আর দুদিন ধরে আমি এগুলো পরিষ্কার করার এতটুকু সময় পাচ্ছিলাম না। সেই কারণে ভাবলাম কি শোয়ার আগে বরঞ্চ একটু এইগুলো পরিপাটি করে নিই, মানে একটু ঝেড়ে পুছে নিই আর কি। তো খাটের এই ওপরের অংশটাতেও দেখলাম বেশ একটু ধুলো ধুলো মতো জমেছে। তো এখন রাত্রের এই বিছানাটা করার আগে এই খাটটা একটু ঝেড়ে নিলাম। সেদিন যখন এই প্রোডাক্টগুলো এসেছিল আমাকে মৌসুমিদি ভাই কমেন্ট করেছিলে যে এত ক্রিম মাখার সময় কখন পাবে। তো কি জানো তো, সত্যিই তাই, সময় তো একেবারেই পাই না। তবে এখন চিন্তা করেছি যে একটু নিজের দিকেও সময় দেবো, মানে একটু নিজের জন্য সময় রাখবো। একেবারে নিজের প্রতি খেয়াল না রাখলে, সময় না দিলে কি করে চলবে। যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তো সেখানে নিজেকেও একটু মেনটেন রাখতে হবে। সেই কারণেই আর কি একটু এই টুকিটাকি সেলফ কেয়ার যাকে বলে। তো রাত্রেবেলায় ফেসটা সুন্দর করে ওয়াশ করে এসেছি, আর তারপর একটু টোনার ইউজ করলাম। আর ভীষণ ভালো এই টোনারটা। আমি তো এখন গুড ভাইবসেরই সমস্ত প্রোডাক্ট নিয়েছি। গুড ভাইবসের ফেস ওয়াশ থেকে শুরু করে একদম সারা দিনের সব কিছু এবং নাইট ক্রিম, তো সমস্তটাই এখন পরপর অ্যাপ্লাই হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ তার সাথে কিন্তু ঘেমেও গিয়েছি প্রচুর। তো যাই হোক, চলো আমি এদিকে একটুখানি প্রতিদিনের মানে ডেলি কেয়ারটা করতে থাকি। আর টোনারটা মাখার পর খানিকটা সময় নিয়ে তারপর ওই সিরামটা ইউজ করতে হয়। তো মুখটা শুকোনোর জন্য না আমি এই পাখাটা নিয়ে যে হাওয়া খাবো বলে চালিয়েছি, দেখছি কি চার্জটা বেশ কমে গেছে। তো সঙ্গে সঙ্গে এটাকে আবার চার্জে বসিয়ে দিলাম। যদি রাত্রে কারেন্ট অফ কোনো মতে হয়ে যায় তখন কিন্তু এই ছোট্ট হ্যান্ড ফ্যানটাই আমাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।